সুস্বাগতম। শিক্ষাপতি ডেভিড হেয়ার একজন ব্রিটিশ স্কটিশ ঘড়ি নির্মাতা ও ব্যবসায়ী এবং বাংলা ভারতের এক মানব হিতৈষী ছিলেন। তিনি বর্তমান কলকাতায় অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন, যেমন হিন্দু স্কুল, হেয়ার স্কুল। এছাড়াও প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতে তিনি সহায়তা করেছিলেন। যেসব বিদেশি ভারতে এসে এদেশকে আপন করে নিয়েছিলেন এবং এদেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ডেভিড হেয়ার। তিনি কলকাতায় এসে বাংলার জীবনকে নিজের করে নিয়েছিলেন। তার জীবনের সেরা সময়টা ব্যয় করেছিলেন বাংলার মানুষের জন্য। 19 শতকের বাংলা নবজাগরণের ভিত্তি ছিল শিক্ষার। তিনি ছিলেন অন্যতম প্রধান স্থপতি। এই শিক্ষাপতি ডেভিড হেয়ারকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো 19 শতকের বাংলার নবজাগরণের শিক্ষার অন্যতম প্রধান স্থপতি ডেভিড হেয়ার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1975 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি তারিখে তার জন্ম হয়, খুব সম্ভবত লন্ডনে। তার বাবা ছিলেন লন্ডন শহরের একজন ঘড়ি নির্মাতা, মা ছিলেন অ্যাবারডিনের মেয়ে। তার বাবা মা ছিলেন স্কটল্যান্ড দেশের লোক। তার ছিল 3 ভাই। বড় ভাই জোসেফ ছিল লন্ডনের ব্যবসায়ী। দ্বিতীয় ভাই আলেকজান্ডার ভারতে এসেছিলেন। তৃতীয় ভাই জন লন্ডনে জোসেফের সঙ্গে বসবাস করলেও পরবর্তী সময়ে ভারতে এসেছিলেন। ঘড়ি নির্মাতার কাজ নিয়ে নিছক ভাগ্যানুসারে যাই হোক, যখন তিনি ব্যবসার উন্নতি করেছেন, সেই সময় দেশীয় মানুষের শোচনীয় অবস্থা দেখে মানসিকভাবে বিভ্রান্ত হয়েছিলেন। তিনি এদেশে থেকে যেতে এবং এদেশের উন্নতিতে জীবনে উৎসর্গ করবেন বলে মনস্থ করেন। তিনি নিজের মতো জীবনযাপন করতে এবং অন্যদেরকে তাদের মতো থাকতে দিতেন, কেবল তাদের অবস্থার উন্নতি সাহায্য করতেন। তিনি স্কুল, বুক অফ সোসাইটি ও প্রতিষ্ঠা করেন। তিনি ভারতে ইংরেজি শিক্ষার প্রয়োজনের কথা অনুভব করেন। তার বিশিষ্ট বন্ধু ছিলেন রাজা রামমোহন রায়। তাই রামমোহন যখন ইংল্যান্ডে যান, তখন তার অনুরোধে তার পরিবারের লোকেরা রামমোহনের দেখাশোনা করেন। তার ভাইদের কাছে রামমোহনকে কিছুদিন থাকতে হয়েছিল। সেখানে রামমোহন শেষবারের মতো অসুস্থ হয়ে পড়লে হেয়ার ভাইজি তার সেবা শুশ্রূষা করেন। 1833 সালের 18 অক্টোবর লন্ডনে রামমোহন শেষকৃত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেভিড হেয়ার গোটা পরিবার। ডেভিড হেয়ার ছিলেন আজীবন অকৃতদার। তিনি পণ্ডিত ছিলেন না, কিন্তু শিক্ষা বিষয়ে তার আগ্রহ ছিল প্রচণ্ড। তৎকালীন স্কটল্যান্ডের উন্নত মনন তার ব্যক্তিত্বে ছাপ ফেলেছিল। তার লেখাপড়া ছিল অসাধারণ ধরনের, কিন্তু বই পড়ার তীব্র আগ্রহ ছিল বলে শ্রেষ্ঠ লেখকদের রচনা তিনি পড়েছিলেন যত্ন করে। বই ভালোবাসতেন বলে গড়ে তুলেছিলেন নিজস্ব গ্রন্থাগার। সকলের সঙ্গে কথা বলার ক্ষমতা ছিল অতি চমৎকার। লেখার ক্ষমতা ছিল ভালো। কাজ চালানোর মতো হিন্দি শিখেছিলেন তিনি, ভাঙ্গা বাংলাও শিখেছিলেন। তেমন বাংলায় বাঙালিদের সাথে কথা বলে যেতেন অনর্গল। 1800 খ্রিস্টাব্দে লন্ডন হতে কলকাতায় এসে তিনি ঘড়ি ব্যবসা শুরু করেন। কলকাতা যে রাস্তায় তিনি বসবাস করতেন সেটির নাম হয় হেয়ার স্ট্রিট। সেখানকার থানার নাম হেয়ার স্ট্রিট থানা। কিন্তু শিক্ষা বিস্তারের কাজে দিনের পুরো সময় তিনি ব্যয় করেন। অকৃতদার মানুষটি নিজের চালু ঘড়ির দোকানটি বিক্রি করে দেন। 1 জানুয়ারি 1820 খ্রিস্টাব্দে তার সহকারী ও আত্মীয় গ্রেসাইভ এই দোকানটি কিনে নিয়ে তাকে মুক্তি দেন বৈষয়িক কাজকর্ম হতে। তিনি তার পুরো সময় দিতে পারেন তার প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির দেখাশোনায়। গ্রে সাহেবের সঙ্গে অমৃত্যু বসবাস করে গেছেন তিনি হেয়ার স্ট্রিটের বাড়িতে। তার ঘড়ির ব্যবসায় লাভের টাকায় কলেজ স্কোয়ারের আশেপাশে হিন্দু কিছু জমি কিনেছিলেন, কিন্তু তার দানশীলতার কারণে তার অনেক দেনা হয়েছিল।
সেই দেনা শোধের জন্য কিছুটা জমি খুব সম্ভবত কম দামে বিক্রি করে দেন সংস্কৃত কলেজকে। কিছু জমি দান করেন হিন্দু কলেজের গৃহ নির্মাণের জন্য। বাংলা শিক্ষা বিস্তারের কাজে নিজের বিষয় সম্পত্তি অল্প মূল্যে বিক্রয় ও দান করে পুরোপুরি সম্পত্তিহীন হয়ে যাওয়ার দৃষ্টান্ত আর কয়টি আছে? একে মহান শিক্ষাপ্রতি না বলে থাকা যায় না। তিনি উচ্চমানের শিক্ষিত ব্যক্তি ছিলেন না, কিন্তু শিক্ষা ও সংস্কৃতির বিষয়ে আগ্রহী ছিলেন। তাই এদেশে কয়েক বছর বাস করে বুঝলেন যে এদেশে ইংরেজি শিক্ষা ভালোভাবে চালনা হলে এদেশীয়দের উন্নতি হবে না। সেই জন্য তার দোকানে ঘড়ি কিনতে বা মেরামত করতে এলে তিনি এদেশে শিক্ষা প্রস্তারের প্রসঙ্গ তুলতেন বিশিষ্ট খদ্দেরদের কাছে। 1814 সালে রাজা রামমোহন রায় কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিছুদিনের মধ্যেই উভয়ের দেখা সাক্ষাৎ হয়। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। 1816 সালে ডেভিড হেয়ার স্বেচ্ছায় রামমোহনের আত্মীয় সভায় এক অধিবেশনে হাজির ছিলেন। সভা শেষে দু বন্ধুতে মিলে আলোচনা করলে এদেশে ইংরেজি শিক্ষা প্রবর্তনের প্রসঙ্গ নিয়ে দুজনে স্থির করলেন যে এদেশীয় বালকগণকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। তাদের এই প্রস্তাব আত্মীয় সভায় অন্যতম সদস্য বৈদ্যনাথ মুখোপাধ্যায় পৌঁছে দিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার হাইড ইস্টের কাছে। তখন তার উৎসাহ ও উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানের নাম হয় প্রেসিডেন্সি কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা সমিতিতে সদস্য করা হলো ডেভিড হেয়ারকে। তিনি ডক্টর এইচ উইলসনের পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানটির পরিচালনার কাজে আত্মনিয়োগ করলেন। এই স্কুলটির উন্নতি করবে সব সময় ভাবতেন ও নানা কাজে ব্যস্ত থাকতেন। নিজের ব্যবসাকে অবহেলা করে এই স্কুলটির উন্নতিতে সর্বক্ষণই কর্মী হয়ে গেলেন তিনি। প্রতিষ্ঠানের নিয়ম প্রণয়নের জন্য মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। তাই সবাই মনে করতেন যে হিন্দু কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। তিনি বুঝলেন যে শুধু শিক্ষা প্রতিষ্ঠান করলেই হবে না, ছাত্রদের জন্য কম দামে বা বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থাও করতে হবে। তাই ডেভিড হেয়ারের প্রধান উদ্যোগে এবং কিছু ইউরোপীয় এদেশীয় শিক্ষানুরাগী ব্যক্তির প্রচেষ্টায় গঠিত হলো স্কুল বুক অফ সোসাইটি। এই সোসাইটির উদ্দেশ্য ছিল ইংরেজি ও বিভিন্ন ভাষায় ধর্মীয় বই বাদে অন্য বিদ্যালয় পাঠ্য বই রচনা করা এবং কম দামে অথবা বিনামূল্যে ছাত্রদের সরবরাহ করা। তিনি এই সোসাইটির তহবিলে প্রতি বছর 100 টাকা চাঁদা দিতেন। এই সংগঠনের প্রতিষ্ঠা বাংলা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই সোসাইটির 56 বই এদেশের শিক্ষার নতুন রীতি এনেছিল। শিক্ষার জন্য চওড়া দরজা খুলে দিয়েছিল। এই সোসাইটির অনুরোধে রাজা রামমোহন রায় নতুন ধরনের বিদ্যালয় পাঠ্য বই লিখতে থাকেন। তিনি একখানি বাংলা ব্যাকরণ ও জাগ্রাহী নামের ভূগোল বই লিখেছিলেন। তাছাড়া আরও অনেক এই সোসাইটির জন্য নানা রকম ইংরেজি ও বাংলা পাঠ্যপুস্তক রচনা করেন। এই কর্মকাণ্ডের মূল নায়ক ছিলেন ডেভিড হেয়ার। তার প্রধান উদ্যোগে স্কুল সোসাইটির নামে আর একটি সংস্থা গঠিত হয় 1818 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। 1823 খ্রিস্টাব্দের হইতে 1842 সাল খ্রিস্টাব্দে পর্যন্ত এর তিনি সচিব ছিলেন। এর দায়ভারের সিংহভাগ বহন করতেন হেয়ার সাহেব। 1828 খ্রিস্টাব্দে এই সোসাইটির তহবিলে তিনি 6000 টাকা দান করেছিলেন। এই সংস্থা চালু বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য করত, নতুন অবৈতনিক বিদ্যালয় স্থাপন করত। এই সোসাইটি কলকাতার ঠনঠনিয়ায় ও চাপাতলায় 2টি বিদ্যালয় চালু করেন। এই 2টি বিদ্যালয় মিলিত হয়ে 1834 খ্রিস্টাব্দে গঠিত হয় হেয়ার স্কুল। সুশিক্ষক হবে বুঝে 2 টিরিজু ছাত্র কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও রসিক কৃষ্ণ মল্লিককে পটলডাঙ্গার বিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। এরা দুজন শিক্ষকতার কাজে সুনাম অর্জন করেন, কিন্তু এদের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বক্তব্য রক্ষণশীল হিন্দুদেরকে উত্তেজিত করে। তাদের প্রবল চাপে
অনিচ্ছা সত্ত্বেও এই দুই সুশিক্ষককে সরিয়ে দিতে বাধ্য করা হয়। 1829 খ্রিস্টাব্দ থেকে 30 খ্রিস্টাব্দ শুরু করে প্রতি বছর তার বিদ্যালয়গুলি থেকে 30 জন অবৈতনিক স্কলারকে পাঠানো হতো হিন্দু কলেজে আরও শিক্ষা দিতে। এরা ছিল অত্যন্ত মেধাবী ও পাঠে আগ্রহী। এরাই হয়ে উঠেছিল হিন্দু কলেজের শ্রেষ্ঠ অলঙ্কার। ডেভিড হায়ার শিক্ষা বিস্তার ও ব্যবস্থাপনাকে করে নিয়েছিলেন জীবনের ব্রত। তাই তিনি দিনের পুরো সময়টায় ব্যয় করতেন বিভিন্ন স্কুল কলেজের দেখাশোনায়। তিনি এসব প্রতিষ্ঠানের ভিজিটর, ইন্সপেক্টর ও কমিটির সদস্য হয়েছিলেন। এ সকল দায়িত্ব পালন করতে অত্যন্ত গভীর আন্তরিকতা তিনি প্রদান করতেন। তিনি হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ডিভিয়ান ডিরুজির পাঠদানে নিষ্ঠা, ছাত্রদরদ, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও গভীর পাণ্ডিত্যে মুগ্ধ হয়েছিলেন। কালক্রমে দুইজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে উঠেছিল। তাই সুশিক্ষিত ডিরিজুর বিরুদ্ধে হিন্দু কলেজের পরিচালনা সমিতি ও প্রধান শিক্ষক অভিযোগান্ডে তিনি ডিরিজুর পাশেই দাঁড়িয়েছিলেন। পাকা জহুরি যেমন খাঁটি সোনা চেনে, এই শিক্ষাপ্রতির প্রকৃত শিক্ষককে তিনি চিনেছিলেন। তার বিপদের সময় প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিলেন। তখন কলকাতায় বৃন্দাবন ঘোষাল নামে একজন গরিব ব্রাহ্মণ ছিলেন। তার কোনো চাকরি বা জীবিকা ছিল না। প্রত্যেক দিন সকালে গঙ্গায় স্নান করে কোষাকুষি হাতে ধনীদের বাড়িতে বাড়িতে ঘুরতেন। এসব বাড়িতে বিভিন্ন লোক সম্বন্ধে নিন্দা কুৎসা করে বেড়াতেন। তিনি ডিরিজু সম্বন্ধেও বলে বেড়ান যে ডিরিজু নাকি ছাত্রদের কাছে বলতেন, ভগবান নেই, ধর্ম নেই, অধর্ম বলে কিছু হয় না, মা বাবাকে মান্য অবশ্য কর্তব্য নয় ইত্যাদি। এই প্রচারে কালক্রমে হইচই লেগে যায়। হিন্দু কলেজের কমিটি প্রধান শিক্ষক বি আসলেমকে নির্দেশ দিলেন যে তিনি যেন ডিরিজুকে স্কুলের সময় বা অন্য সময় ছাত্রদের সঙ্গে ধর্ম নিয়ে কথাবার্তা বলতে মানা করেন। কমিটির এই নির্দেশ পেয়ে আসলেম সাহেব ডিরিজুর উপর দারুণভাবে রেগে যান। ডিরিজুর কর্মনিষ্ঠা করতে পারানোর প্রসঙ্গে পুরোপুরিভাবে তিনি ভুলে গেলেন। সুযোগ খুঁজতে লাগলেন কী করে ডিরিজুকে চরম অপমান করা যায়। একদিন ডিরিজু তার প্রোগ্রেস রিপোর্ট দিতে প্রধান শিক্ষক আসলেমের অফিস কক্ষে এলেন। এই রিপোর্টে সামান্য খুঁত খুঁজে পেয়ে আসলেম ডিরিজুকে গালাস দিতে দ্বিধা করলেন না। ডিরিজু তাড়াতাড়ি সরে দাঁড়ালেন। এই দৃশ্য দেখে কক্ষে উপস্থিত হেয়ার সাহেব চুপ করে থাকতে পারলেন না। সে একজন শিক্ষক, আদর্শ শিক্ষকের প্রতি প্রধান শিক্ষকের অপমানজনক আচরণে ক্ষোভ প্রকাশ করলেন। এই আচরণে জোরালো প্রতিবাদ করেন। তাতে প্রধান শিক্ষক আসলেম তাকে খোসামুদে বলে গালি দিলেন। তখন ডেভিড হেয়ার হেসে বললেন, কার কুসুমে দে। তিনি ডিরিজুর শিক্ষা প্রণালীর প্রবল প্রশংসা করলেন। এইভাবে চিরকালের আদর্শ শিক্ষক, শিক্ষা ব্যবস্থাপক একজন চিরকালের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষককে তার প্রাপ্য সম্মান দিলেন। অবশেষে 1831 খ্রিস্টাব্দের এপ্রিলে পরিচালন কমিটি হিন্দু সদস্যরা ডিরিজুকে শিক্ষকতা পদ হতে অপসারণের পদক্ষেপ নিতে মনস্থ করলেন। কেশবচন্দ্র সেনের পিতামহ কমলচন্দ্র সেন হিন্দু সদস্যদের মুখপাত্র হয়ে এই বিশেষ অনুরোধপত্র পাঠিয়ে দিলেন। এই সভায় প্রশ্ন তোলা হলো যে ডিরিজু সংস্পর্শ ছাত্রদের অপকার হচ্ছে কিনা এবং এই কারণে তাকে শিক্ষকের পদে রাখা ঠিক হবে কিনা। ডক্টর উইলসন ডেভিড হেয়ার ডিরিজুকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখলেন। তখন এই প্রশ্ন সরিয়ে দিলেন। সদস্যরা আবার প্রশ্ন তুললেন যে দেশীয় সমাজের বর্তমান অবস্থাতে ডিরিজু শিক্ষকের পদে রাখলে হিন্দু সমাজের ক্ষতি হবে কিনা। ডক্টর উইলসন ও ডেভিড হেয়ার এই দেশীয় সমাজের অবস্থার বিষয়ে অনভিজ্ঞ, তাই ডিরিজু সপক্ষে বক্তব্য রাখার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তা সবার কিছু বলতে পারলেন না। ফলে অধিকাংশ সদস্যের মধ্যে ডিরিজুর অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো। আদর্শ শিক্ষা ব্যবস্থাকে ডেভিড হেয়ার সুশিক্ষক ডিরিজুকে চরম অপমানে হতে রক্ষা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষণশীল ব্যক্তিদের চক্রান্তে সফল হলো। 1863 খ্রিস্টাব্দে ডিরিজু তার ছাত্রদের নিয়ে গড়ে তুললেন একাডেমিক অ্যাসোসিয়েশন। তদানিয়ন্ত্রণ কলকাতার প্রথম বিতর্ক সভা। এই সমিতি অনুরোধ মানুষের স্বাধীন ইচ্ছা ও ভবিতব্য, সদ্গুণ, বদাভ্যাস, দেশপ্রেম ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক হতো।
ঈশ্বরের অস্তিত্ব, মূর্তি পূজা, পুরোহিততন্ত্রের ক্ষতিকর দিক প্রভৃতি বিষয়ে পক্ষ বিপক্ষে বিতর্ক চালানো হতো। প্রতি সপ্তাহে বস্তু এর দীর্ঘ অধিবেশন। এদের সভাপতিত্ব করতেন ডিরিজু। কলকাতার তরুণদের সাথে সাথে শহরের অনেক গণ্যমান্য লোকও এতে আকৃষ্ট হতো। এরা উৎসাহের সঙ্গে অধিবেশনে যোগ দিতেন। ডেভিড হেয়ার অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রায় প্রতিটি অধিবেশনে অংশ নিতেন। সভ্যদের বক্তৃতা শুনে আনন্দ ও বিস্ময় প্রকাশ করতেন। এরও বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাতেন। তার লক্ষ্য ছিল ছাত্র তরুণদের মধ্যে যুক্তিবাদিতার প্রসারে ডিরিজুকে সহায়তা করা। হেয়ার চাইতেন ছাত্রদের মনে যেন শিক্ষার উদার দিকটি দৃঢ়ভাবে কায়েম হয়, শিক্ষা যেন তাদের চেতনার বিকাশ ঘটায়। ডিরিজুর মৃত্যুর পর ডিরিজুপন্থীরা ডেভিড হেয়ারকে এই সমিতির সভাপতি করেন। তারা এই সমিতিতে হেয়ার স্কুলে নিয়ে আসেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হেয়ার অনেক চেষ্টা করেও এই উন্নত মনন চেষ্টার প্রতিষ্ঠান থেকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখতে পারলেন না। 1834 খ্রিস্টাব্দে এই সমিতি উঠে যায়। তার ফলে প্রভাব থেকে যায় বাঙালি তরুণদের মননে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখন শেষ হলো। যদি আপনাদের মনে কোথাও সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।